বিয়ের ৩ মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পরে আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক নয়, তবে এবার সব কিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে ৩ জন পাড়ি দেব ইতালিতে। বাচ্চা এখনো হয়নি, মাতৃগর্ভে আছে। আমি ৮ মাসে প্রেগনেন্ট, সামনের মাসে ডেলিভারি তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে বলে এখন বাপের বাড়িতে আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশে, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলাম। সে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কী দরকার, শুধু 1 রাত বাড়িতে কাটাবো, তারপরে তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি সময় থাকবো। সে যতই বলুক আমার এই ছটপটিনিটা সে টের পাচ্ছে না, শুধু আমিই জানি আমার ভেতরে কি চলছে। আমি 1 রাতও অপেক্ষা করতে পারছি না, তাকে কাছে পেতে চাই, জড়িয়ে ধরতে চাই। সে আমার শহরেই আছে, অথচ আমার পাশে নেই। এই ভাবনায় মনটা আরও ধুকপুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। প্রথম কাছে আসা, শরীর কাঁপা, স্পর্শ করা, হাত ধরা, আরও কত কি। আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটলো, মিটিমিটি হাসতে লাগলাম। ভিডিও কল করলাম তাকে, বললাম আর সহ্য হচ্ছে না আমার, পাখি হয়ে উড়ে এসো জান। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমোতে দাও প্লিজ। ছাড়তে মনই চাচ্ছিল না তাকে, তবু কল কাটলাম। সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। তখনই পেটের মধ্যে পুচকুটা মোচড় দিয়ে উঠল। ওকে হাত দিয়ে ছুঁড়ে বিড়বিড় করে বললাম, জানো সোনা, তোমার আব্বু আসছে। কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে, তুমি টের পাবে তো, চিনতে পারবে তোমার বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের খবর পেয়ে সে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা। রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া। তারপর মিটিমিটি হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনার দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাতে ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা, বসা ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে। ঘ্রাণে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস আরও কত কি এনেছেন। বাড়ির জামাই আসছে বলে কথা, কোনো দিক দিয়েই কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি, অথচ ওর কোনো কল পেলাম না। মন খারাপ করিনি, অনেক দিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত, এই ভেবে আমিও আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগনেন্সির ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয় সে গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়িতে আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম, আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল, নিশান এখনও আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ার যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বোঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও যায় মাঝে মধ্যে। টেনশনের কিছু নাই, তোর শাশুড়ি তো বলেছে চলে আসবে দেখিস। না, মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে গেল, তার খোঁজ নেই এখনও। শ্বশুরবাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করবার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন, আবার দেবর, শ্বশুর সহ ওখানে অনেক লোক, সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন। তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতে আছি, কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতেই প্রেগনেন্ট, তার উপর মনের মধ্যে যে কী যাচ্ছে তা বলার মতো নয়। সবাই ঘিরে বসে পজিটিভ বোঝাচ্ছে আমাকে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তে আছে। কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি, প্রেশার হাই হয়ে গেছে।
ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলেছে। কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উধাও, এত কিছুর মধ্যে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনও কেউ বাড়িতে ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ। একটু আগে ওনার চোখ লেগে গেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে। শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম, আর একবার কল দাও তো ভাবি, দেখো ভাইয়া কি বলেন। কোনো খবর পাওয়া গেল নাকি? ভাবি কল করলেন, ভাইয়া কি বলছে জানি না। ভাবি উঠে বাহিরে গেলেন। ভাবির চলে যাওয়া দেখে আমার মনে কু ডাকছে, সন্দেহ লাগছে। আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম। দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ভাবি কথা বলছেন আস্তে আস্তে। আমি কিছুই বুঝতে পারলাম না। তখনই প্রস্রাবের বেগ গেল প্রচুর। ওয়াশরুমে ঢুকলাম। তখনই মা ডাকলেন, সুমাইয়া তুই কই? জবাব দিলাম, মা আমি ওয়াশরুমে আছি। মিনিট দুয়েক পর বের হয়ে দেখি মা রুমে নেই। বারান্দায় বের হলাম। দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন। তাদের এসব লুকোচুরি দেখেই আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে, শুনতেই হবে আমার। আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ার এই অবস্থা, যদি সে শোনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কি হবে মা বুঝতে পারছেন? কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে। সব কিছু অন্ধকার লাগছে। নিজেকে আর স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গাতেই। মাথা ঝিনঝিন করছে। চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে চমকালাম। চারিদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরপড় করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞেস করলাম, আমার মা কই, আমার বেবি কই? নার্স বললেন, আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। আর আমার বাচ্চা? পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হ্যাঁচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে দিলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারল না, চেঁচিয়ে উঠল, রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম, মা! ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন। তুমি উঠছো কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে, তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থায়, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছে না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে। মা, তাকে আমার কাছে এনে দাও। তাকাও না মা, আমার দিকে তাকাও। মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, কাঁপছে শরীর। কি হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রেখো না। ভাবি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভেতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারির ডেট নিকটে হওয়ায় আগে ভাগে প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগে বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচণ্ড চাপ পড়ে, অনেক রক্ত যায়। তুমি তখন অজ্ঞান ছিলে। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন। ঘণ্টাখানেক আগেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে থাকলাম, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। টাল খেতে লাগলো মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো, আবার পানি খাওয়ালো। মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম, আমার কিছু হবে না, আমার পোড়া কপাল। পোড়া কপাল যাদের, তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, ওঠো, ধরো আমাকে। মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, মাশাআল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছেই। পাশে একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলাম জোরে। কাছে আসলে অনুরোধ করলাম, প্লিজ আর একবার চেক করে দেখুন না, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেননি, আমার কথা মতো দেখলেন, দুইবার চেক করলেন। তিনি বললেন, বাচ্চা আর নেই, আপনার জন্য আরও একবার দেখলাম। মন খারাপ করবেন না, আল্লাহর ইচ্ছে সব। মা জোরে জোরে কাঁদছেন। হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে। আমি বাবুর পায়ের কাছে মাথা নুইয়ে আমার ঠোঁটজোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক ভিজে গিয়ে সিটে পড়ছে। মহিলারা আমাকে বোঝাতে লাগলো, ছোট বাচ্চা মারা যাওয়া ভালো। কিয়ামতের দিন সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নেবে।
তোমার ভাগ্য ভালো, তাই আল্লাহ তোমার বাচ্চাকে ওনার কাছে নিয়ে গেছেন। কারো কথা আমাকে স্পর্শ করছে না, আমার ভেতরে যে অদ্ভুত ব্যথা হচ্ছে সেটা আল্লাহ ছাড়া কেউই টের পাবে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে? আমি বললাম, আমার কোলে দাও। বাড়ি পৌঁছানোর আগে অবধি সে আমার কোলেই থাকুক। নার্স বলল, আপনার শরীর ভালো না, ট্রিটমেন্ট চলছে, আপনাকে হাসপাতালে থাকতে হবে। আমি কারো কথা শুনিনি, মাকে বললাম দরকার হলে পরে আসবো। তবুও আজ থাকবো না হাসপাতালে, মরলে মরবো, তাও থাকবো না। বাবা ভাই মিলে আমার ওষুধ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি চললাম। সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম, বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম, চুমু খেলাম। গাড়ি থেকে নামলেন মা, বললেন, আমার কাছে একটু দে সুমাইয়া, আমি একটু সোনাটারে বুকে জড়িয়ে রাখি। আমার সাথে যে কাল রাত থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ির কেউই জানে না। রাগে আমাদের বাড়ির কেউ তাদের জানায়নি। অবশেষে হয়তো ভাবি জানিয়েছেন বাচ্চার খবর। শাশুড়ি, ননদ, শ্বশুরসহ আরও কয়েকজন আসছেন ওখান থেকে। শ্বশুর একবার বলেছিলেন, আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দেই। কথাটা আমার কানে আসতে সারা শরীরে আগুন ধরে গেল আমার। গলা উঁচু করে বললাম, ও আমার ছেলে, আমার পেট থেকে হয়েছে। এটাই ওর বড় পরিচয়। ওর বাবা নেই, বাবার বাড়ির কেউ নেই। আমার ছেলের কবর আমার বাবার বাড়িতেই হবে, আমার চোখের সামনে থাকবে, এটাই শেষ কথা। তারা কেউ আর কিচ্ছু বলেনি, চুপ থাকলেন। শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন, কাঁদলেন। ছেলের জন্য তো আর তাকে বা তার পরিবারকে অন্য কাউকে দোষ দিতে পারি না। ছেলের কবর দেয়া হলো। হাসপাতাল থেকে বাড়ি এনে কবর দেওয়া পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কান্না করিনি। কিন্তু যখন তাকে কবর দিয়ে সবাই বাড়ি আসলো, তখন আকাশ গাছ গাছালি ভেঙে চুরে বৃষ্টি নামলো ধরণীতে। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। আমার চোখ ঝাপসা হয়ে এলো, সব খালি লাগতে লাগলো। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, যাকে কোলে পিঠে করে আদরে মানুষ করতাম, হেসে খেলে দিন যেত, সে আজ আমার কাছে নেই। একটা বিড়াল পুষলেও তার প্রতি মানুষের মায়া হয়। আর যাকে 9টা মাস কষ্টে যন্ত্রণায় গর্ভে বড় করলাম, সেই মানিক আজ আমার পেটে নেই। বড্ড খালি খালি লাগে পেটটা। পেটের চারপাশে হাত বুলিয়ে এক হাতে শক্ত করে ধরে মুখে ওড়না গুজে চিৎকার করতে লাগলাম। এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল, কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না? আমি কিভাবে বেঁচে থাকবো সামনে? এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব? আমাকে পরের দিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অনেক দিন থাকার কথা থাকলেও দিন কমিয়ে নিয়ে আসি। বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব। বাসায় থাকার মূল কারণ, বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর। আমি সেটা রোজ কয়েকবার দেখি। রোজ রাতে তার জন্য আমি কাঁদি। নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। জানোয়ারকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি। আজ তো এক খুনি সে। তাকে পুলিশে ধরিয়ে শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। অমানুষটার জন্য আজ আমার বাচ্চাটা আমার কাছে নেই। তার কথা তো বলাই হয়নি, আমার ছেলে মারা যাওয়ার পরের দিন তার সমস্ত তথ্য জানা গেছে। কক্সবাজারের একটা হোস্টেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে। তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকেই ছিল, বিচ্ছেদ হয়েছিল মাঝখানে। তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল। অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে। মেয়েটার প্রতিও রাগ হলো প্রচুর। যদি হাতের সামনে পাই তাকেও শেষ করে দেব আমি। তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে? কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেলিস। মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। জানে একজন বিবাহিত, তবুও বিয়ে করে। যতই আগের প্রেমিকা হোক না কেন, নষ্টা মেয়ে। 2 দিনের মধ্যেই চাচা তাদের গ্রেপ্তার করেন। একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এর জন্য নিশানের 1 বছরের জেল আর টাকা জরিমানা হয়। আমার পক্ষ থেকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়, সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই। চাচা, বাবা আর ভাইয়ের সঙ্গে। পুলিশ অফিসারকে বলি, আমার একটু কথা আছে, একটু দাঁড় করান ওদের। চাচা থামাতে বললে অফিসার থামিয়ে দিলেন। নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে। আমি পায়ের জুতো খুলে 2 হাতে দুজনকে এলো পাতারি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরান। আমি চিৎকার করে বলি, চাচা ওদের ওইটুকু শাস্তি দেবেন যতটুকু আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দেবেন। যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন। আদালতে মেয়েটার বিচার হবে না জানি। ওরে আমার কাছে ছেড়ে দিন। থাপ্পড় আর লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি। ভাবি টেনে সরান আমাকে। হাঁপাতে থাকি আমি, জোরে জোরে নিঃশ্বাস নিই। দিন মাস গড়িয়ে যায়, আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। না, নিশানের জন্য আমার খারাপ লাগে না, কখনো আমার কলিজা কাঁদে না। কাঁদে আমার বাচ্চার জন্য। হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত। যার কারণে আমার সব শেষ। সে আমার কাছে আস্ত একটা জানোয়ার। এর থেকে বড় পরিচয় আর কিচ্ছু নেই তার। আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি। কারোর সঙ্গে বেশি কথা বলি না, আগের মতো হাসিও না। একজন বেইমান আমার সব কেড়ে নিয়েছে। এখন সে জেলে।
মেয়েটা কই জানি না, তাদের তালাক হয়নি এতটুকু জানি। সাজা শেষ হবে, বের হবে, দুটো মিলে সংসার করবে, করুক, আমার কিচ্ছু যায় আসে না, আমি তার কোনো খবর রাখি না। তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয় সে কেন আমার সঙ্গে এমন করলো। সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে, আগলে রেখেছে, কেয়ার করেছে। তবে এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসেবে মেলে না। জীবনের এত কঠিন সময় পার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। ধুকে ধুকে মরছি রোজ, নতুন করে বাঁচতে চাই। আগের আমি হতে চাই, হাসি খুশি দিন ফিরে পেতে চাই। হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম এই শহরে আর থাকবো না, বাংলাদেশেও না। পাড়ি জমাবো এবার ৭ সমুদ্রের ওপারে। ফ্রান্সের প্যারিসে আমার বড় বোন, তার জামাই আর মেয়ে থাকে। দুলাভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে, আমি সেখানেই যাব। ভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আগের আমিকে একটু হলেও খুঁজে পাবো। নতুন করে সব পেছনে ফেলে বাঁচতে পারবো। নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো, পারতেই হবে আমাকে। পাসপোর্ট অলরেডি আগে থেকে করা আছে আমার। বাবাকে বললাম আমার সব কিছু রেডি করো, আপুর সঙ্গে কথা বলে। আমি প্যারিস যাব, দয়া করে কেউ বাধা দিও না। আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো। আপা আর দুলাভাইয়ের মাধ্যমে লং স্টে ভিসা হয় আমার। হাতে পাওয়ার 1 মাসের মধ্যেই ফ্রান্সে পা রাখি। সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে জব নেই দুলাভাইয়ের মাধ্যমে। মূলত সব সময় কাজের মধ্যে ব্যয় করতে চাই। ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে, আর পড়লেও যেন তার প্রভাব তেমন না পড়ে। সব ফোকাস যেন কাজেই থাকে। সময়টা ভালোই যাচ্ছিল। ভালো সময়কে আরও ভালো রূপ দিতে আমার জীবনের একজনের আগমন হলো। সে ওখানে একটা কোম্পানিতে জব করে, আমাকে কফি শপে দেখে একদিন। তারপর পরপর 1 সপ্তাহ একই কফি শপে আসে। আমাকে একদিন ডেকে বলে আমাকে বিয়ে করবেন। আচমকা এমন কথায় আমি তাজ্জব বনে গেলাম, রাগও হলো কিঞ্চিত। পুরুষদের প্রতি নিজের অজান্তেই কেন জানি একটা রাগ চলে আসছিল ভেতর থেকে। তাই কোনো ছেলের এত মাখামাখি কথাবার্তা একদম অসহ্য লাগে আমার। কিন্তু ছেলেটা রোজ আসতে লাগলো কফি শপে, এক দৃষ্টিতে দেখতে থাকে আমাকে। অস্বস্তি ফিল হয় আমার, সহ্য করতে না পেরে সরাসরি একদিন বলেই দিলাম, আপনি কফি খেতে আসেন নাকি মেয়েদের দেখতে আসেন? সে একগাল হেসে বলল, আপনাকে দেখতে আসি, কোনো সমস্যা? ফিরে কিছু বলা না পেয়ে সেখান থেকে সরে যাই। দুলাভাই আর আপাকে বিষয়টা জানায়। দুলাভাই সরাসরি তার সাথে কথা বলেন, আমাকে ডিস্টার্ব না করতে বলেন। সে দুলাভাইকে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ের কথা শুনিয়ে দুলাভাই আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলেন। সে তাও বিয়ে করতে চায়। দুলাভাই আর আপার সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমি তখনও এড়িয়ে চলি, নতুন করে কোনো পুরুষের সাথে জড়াতে চাচ্ছিলাম না। কফি শপে আসা যাওয়া সে কমিয়ে দিল, সপ্তাহে 2 দিন আসে। তার যাতায়াত এখন বাসাতেই হয়। দুলাভাইয়ের সাথে ভালোই বন্ধুত্ব, তাই আমি তেমন সামনে পড়ি না। সে দুলাভাইয়ের বাসার পাশে বাসা নাই। এক সকালবেলা হাঁটতে বের হয়েছি, খোলা বাতাসে নিরিবিলি রাস্তায় হাঁটছি। দূরে ছেলে মেয়েরা জগিং করছে, গাছের ডালে দুটো পাখি টুকটাক করছে। সেই জায়গায় থেমে গিয়ে অবাক চোখে তাদের দেখছি। কি যে সুন্দর লাগছে দেখতে। জোড়ায় জোড়ায় সবাইকে ভালো লাগে, কথাটি শুনে চমকে গেলাম আমি। খানিক ভয়ও পেলাম, বুকে থুতু দিয়ে পেছন ফিরে তাকে স্তব্ধ হয়ে গেলাম। 2 হাত মুষ্টিবদ্ধ করে একগাল হেসে দাঁড়িয়ে আছে ওই লোকটা। নামটা তার রোশান, দুলাভাইয়ের কাছে শুনেছি। আমার আনইজি ফিল হচ্ছে, এত সকালে এই লোক এখানে, রাস্তায় প্রায় ফাঁকা। সে কি আমাকে ফলো করছিল? হেঁচকি উঠল আমার, শক্ত হয়ে বললাম, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? কবে ছাড়বেন এসব পাগলামি? ক্লিয়ার কথা শোনেন, কোনো অনুভূতি নেই আমার। আমি আপনার সাথে কখনো প্রেমে জড়াবো না, দয়া করে আমার পিছু ছাড়েন। আপনি এরকম করলে আমি বিব্রত বোধ করি। আমি তো প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই। বিয়ের পর প্রেম করব। একজনের কাছে ঠকেছো বলে অন্যজনকে শাস্তি দেবে কেন? আমি তোমাকে চাই, চাই মানে চাই। তুমি আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব। প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালাম তার দিকে। পাগল হয়েছেন? হ্যাঁ, পাগলই। তারপর সে মুখ মলিন করে বলল, দয়া করে মেনে নাও, আজ কতদিন ধরে তোমাকে চেয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আমার কষ্ট হয় খুব। একবার আমার হয়ে দেখো কত ভালো রাখি তোমায়। দুঃখ তোমাকে ছুঁতেও পারবে না। প্লিজ সুমাইয়া, মেনে নাও। আমি কোনো কথা না বলে চলে আসি। চলে আসলে কি হলো? তার কথাগুলো কানে বাজছিল খুব। যতই বলি পুরুষের প্রতি আগ্রহ উঠে গেছে, তবু আমার অবচেতন মন চায় কেউ আমাকে ভালোবাসুক, যত্ন করুক, আগলে রাখুক, নতুন করে হাসি খুশি থাকতে শেখাক। ভালো থাকতে কে না চায়, আমিও চাই, শুধু বিশ্বাস করতে কষ্ট হয়। তার প্রতি আস্তে আস্তে ফিলিংস আসতে শুরু করে। তবু তাড়াতাড়ি পাত্তা দেয় না, সেও পিছু হটে না। সেম এনার্জি নিয়ে আমাকে চাইতে থাকে। আপা অনেক বোঝালো আমায়। মাকে ফোন দিয়ে বলল আমাকে বোঝাতে। সবাই বোঝালেন যাতে রাজি হই। এইভাবে চলতে চলতে একসময় আমিও সায় দেই।
ভাবলাম নতুন করে আর একবার সুন্দরভাবে বাঁচার চেষ্টা করে দেখি, হয়তো সুখ আসবে। সবাই তো আর ঠকায় না। তার পরিবারে খোঁজ নিলেন দোলাভাই। বলল মা বাবা নেই, শুধু একটা বোন আছে বিবাহিত। তার সাথে সে কথাও বলিয়ে দিল। তার দেশের বাড়ি সিলেটে, আর আমার দেশের বাড়ি বরিশাল, অনেক দূর। ছেলেকে দেখে সবার ভালো লেগেছে। আপা দোলাভাইয়ের ভেতরে সে ততদিনে অনেক জায়গা করে নিয়েছে। তাই তাকে বিশ্বাস করে বোনের সাথে ফোনে কথা বলে সব ঠিক করা হলো। বাড়িতে আর যায়নি কেউ। বিয়ে হলো প্যারিসে, ছোট্ট আয়োজনে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরবর্তী সময় এত সুন্দরভাবে কাটতে লাগলো যা বলার বাহিরে। সে এত মুগ্ধ হয়ে আমাকে দেখে, আমারই লজ্জা লাগে। এত ভালোবাসে, এত কেয়ার করে, যা দেখে আমি অবাক হই, ভেতরে খুশিতে ভরে ওঠে। হাসি আর ভাবি মানুষটাকে ফিরিয়ে দিলে কত কিছু মিস করতাম। এত যত্ন ভালোবাসার কোথায় পেতাম। সে আমাকে নিয়ে রোজ ছুটির দিনে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। খুব ভালো গান গায় সে, আমার কোলে মাথা রেখে গান শোনায়। রাতে গান গেয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়ায়। সব সময় মনে হতো দুঃখের পরেই বোধহয় সুখ হয়। আমার কপালে এত সুখ, হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। দিন ভালো কাটে আমার, সময় ভালো যায়। রাজরানীর মতো আছি আমি। নিশানকে একটাবার দেখতে ইচ্ছে হয়, বলতে ইচ্ছে করে, দেখো ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমায়। সেই আমাকেও কেউ যত্ন করে ভালোবাসছে, ইম্পর্ট্যান্স দিচ্ছে। তুমি বেইমানি না করলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম। বছরখানেক পর সে দেশে ফিরতে চায়। আমি আসবো কিনা জিজ্ঞেস করলে আমি জানাই, তুমি যাও, আমি আরও কয়েকদিন পরেই আসবো। সে দেশে আসে, আমার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে তাকে ছাড়া। কষ্ট হয়, তার সাথে না এসে ভুল করলাম এমনটাই মনে হতে লাগলো। খারাপ লাগলো তখন খুব বেশি, যখন দেখলাম সে দেশে গিয়ে আমার সাথে কথা বলা কমিয়ে দিল। বলে দিনে একবার বা দুবার, তাও অল্প সময়। মন ছটপট করতে লাগলো আমার, আজে বাজে কত কিছু মনে আসতে লাগলো। তবু সে যখন কথা বলে তখন সব উধাও হয়ে যায়। কারণ খুব সুন্দর করে কথা বলে, যত্ন করে বলে। তার কথা শুনলেই আমি ফিল করি সে আমাকে কতটা ভালোবাসে। সময় কম দিচ্ছে কেন জিজ্ঞেস করলে বলে, জমি নিয়ে মামলা চলছে, আরও কত কিছু, এই জন্য সময় হচ্ছে না। দিন দিন সময় আরও কমতে থাকে, আমি ছটপট করতে থাকি। মন খারাপে একলা বিকেলে তাকে মনে পড়ে, কিন্তু চাইলেই পাই না। এসব পীড়া দিচ্ছিল খুব, আর সহ্য করতে না পেরে আপাকে বলি, আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি আর থাকবো না, নিশ্চয়ই রোশানের কিছু হয়েছে, নয়তো এমন করতো না সে আমার সাথে। সব কিছু ঠিক করে 1 মাসের ব্যবধানে বাড়ি আসি। রোশানকে জানাইনি যে আসছি। বাড়ি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেই, মুগ্ধ হয়ে দেখি পুরো বাড়ি। ছেলের কবরের পাশে গিয়ে চুপচাপ খানিক দাঁড়িয়ে থাকি। তার কবরে আমের আঁটি ফেলে রেখেছিলাম, সেই গাছটা অনেকটা বড় হয়েছে। বাতাসে গাছের ছোট ছোট পাতা আর ঘাসের পাতা নড়ছে। দেখতে খুব ভালো লাগছে, মুগ্ধ হয়ে দেখছি পাতা নড়া। দেখলে আমার মন পাড়ি দিয়ে দিচ্ছে ওই জগতে। যত দাঁড়িয়ে থাকবো তত মন মেজাজ খারাপ হবে, তাই আর না দাঁড়িয়ে বাড়িতে যাই। মা ভাবির সাথে এতদিনের জমা সব গল্প করি। ওই দিন রাতে জানাই রোশনকে, আমি দেশে আসছি, তুমি এসে নিয়ে যাও আমাকে, নয়তো পুরো ঠিকানাটা দাও, ভাইয়াকে নিয়ে আসবো। সে বলল বাড়িতে মামলা চলছে, এটা শেষ হোক, তুমি এসো না, আমি আসবো। মানলাম তার কথা। সে আসলো 2 দিন পর, থাকলো 1 সপ্তাহ। অনেক ঘুরলাম তাকে নিয়ে। বললাম বাড়ি কবে নিবা? বাড়ি যেতে চাই, নয়তো পরে ছুটি ফুরিয়ে যাবে। বলল শীঘ্রই নেব, এটা সমাধান হোক জানিয়ে দেব। আমাকে যেতে হবে লক্ষ্মীটি, বুঝতেই পারছো কত ঝামেলা বাড়িতে। সব ঠিক করে তোমাকে এসে নিয়ে যাব, ঘুরবো কয়েকদিন। তার কথায় আচ্ছা বললাম, তবু জানি না কেন ভেতরে একটা খটকা লেগেই থাকলো। তার দেশে আসার পর থেকেই আমার এমন লাগছে, মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। তার জেলা উপজেলা সব জানি, কখনো যাওয়া হয়নি ওখানে, তাই ক্লিয়ারলি অত চিনি না। সাহস করে বললাম ওখানে যাব। তাকে না জানিয়ে যাব। ছোট ভাইকে নিয়ে সিলেটের নাইট গাড়িতে উঠলাম। ভাবলাম সিলেটে নেমে তার কাছে কল দিয়ে সারপ্রাইজ দেব, আর কোন গ্রামে বাড়ি সেটা জানবো। সারা রাত জার্নির পর ভোরে সিলেট কদমতলিতে নামিয়ে দিল আমাদের। দেশে এই প্রথম এত লং জার্নি করলাম। শরীর বড্ড ক্লান্ত লাগছিল। ভাইকে নিয়ে একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। স্বামীর কাছে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, এই প্রথম যাচ্ছি। একটু পরিপাটি হয়ে না গেলে খারাপ দেখায়। সকাল সকাল মানুষের আনাগোনা একটু কম। হোটেলে নিরিবিলি একপাশে গিয়ে মুখে একটু ফেস পাউডার, চোখে কাজল আর হালকা লিপস্টিক দিলাম ঠোঁটে। চুল ঠিক করলাম। রোশানের কাছে কল করলাম কয়েকবার, রিসিভ হলো না। ভাবলাম ফোন সাইলেন্ট করে হয়তো ঘুমোচ্ছে। সিলেট থেকে কালীগঞ্জ বাজার নেমে তাদের বাড়ি যেতে হয় এতটুকু জানি। শুধু গ্রামের নামটা জানি না, সম্ভবত ওই বাজারের পাশেই হবে। কাউকে জিজ্ঞেস করার আগেই দেখি বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জ বলে ডাকছে।
উঠে বসলাম ভাই আর আমি। গাড়ি এখনও খালি। দূর দূরান্তের লোকজন যারা বাইরে থেকে এসেছে তারাই একজন দুজন করে উঠছে। আমি আর ভাই একটা সিটে বসা ছিলাম, তখন হেল্পার ভাইকে তুলে দিয়ে অন্য সিটে বসিয়ে একটা সিঙ্গেল মেয়েকে আমার পাশে বসালো। আমি জানালার বাইরে তাকিয়ে আছি, দেখছি নতুন শহরটাকে। পাশে বসা মেয়েটা কতক্ষণ আমার দিকে সিলেটি ভাষায় কি একটা বলল, আমি বুঝতে পারিনি। ফিরে শুদ্ধ ভাষায় বললাম, আপনি কি বললেন আমি বুঝিনি। সে তখন হেসে বলল, ও আপনি তাহলে নন সিলেটি। আমি আরও সিলেটি মেয়ে ভেবে এই ভাষায় কথা বললাম। আমি মুচকি হেসে ফের বাইরে চোখ দিলাম। রোশনের কাছে যাচ্ছি, আমার ভেতরে খুশি লাগছে, আবার কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছে, মিশ্র এক অনুভূতি। নিজেই বুঝতে পারছি না এর অর্থ। ফোন চেক করছি বারবার, রোশন কল দিল কিনা। মেয়েটা আবার প্রশ্ন করলো, আপু আপনি কোন ব্র্যান্ডের কাজল ইউজ করেন। আচমকা এমন প্রশ্নে চমকে উঠি, খানিক হাসি পায়। অদ্ভুত মেয়ে, প্রথম দেখায় কেউ এসব প্রশ্ন করে। হেসে তাকায় তার দিকে। সে বলল, আসলে চোখ দুটো এত সুন্দর লাগছে তো, কাজলটাও নিখুঁত, কালো চকচক করছে। আমি কাজল পছন্দ করি, খুব দেই, তাই জিজ্ঞেস করা। নাম বললে আমি এই কাজল কিনবো। আমার কাজলটা কোলসাল ব্র্যান্ডের। বাসা কোথায় আপনার, আর যাবেনই বা কোথায়। বুঝলাম মেয়েটার সঙ্গে কথা না বললে এরকম প্রশ্ন করতেই থাকবে, তার চেয়ে বরং কথা বলে সময় যাক। বললাম, বরিশাল থেকে আসছি। কেন, কোথায় যাবেন। কোনো প্রশ্ন বাদ রাখিনি সে। আমিও কেমন ফ্রি হয়ে গেলাম, তাকে সব বললাম। সে শুনে তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আমার দিকে। বলে, আল্লাহ গো, এত সাহস আপনার, এত দূর থেকে খুঁজে খুঁজে চলে আসছেন। কালীগঞ্জ বাজার আমাদেরও বাজার, আমার বাড়িও ওখানেই। কোন গ্রাম বলুন, আমি চিনতেও পারি। জানালাম কোন গ্রাম এখনও শিওর না, তার থেকে শুনে বলবো। ওকে, আবার কল দিয়ে দেখেন ভাইয়ার কাছে। মেয়েটার কথা মতো আবার কল দিলাম। সকাল বাজে 8টা। 3বার রিং হলে রোশান ফোন তুলল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ বেবি বলো, কেমন আছো, কি করছো। হেসে বললাম, সারপ্রাইজ আছে আজ। কি সারপ্রাইজ। আগে বলো তোমাদের গ্রামের নাম কি। হঠাৎ গ্রামের নাম কেন, আরে বলো না, বলছি তো সারপ্রাইজ। না, না বললে বলবো না, আগে বলো কি সারপ্রাইজ। দেখলাম এরকম করলে বলবে না, সরাসরি বলেই দিলাম। বললাম, আমি তোমার বাড়ি আসছি। সিলেট থেকে নেমে এখন কালীগঞ্জের গাড়িতে বসে আছি। গ্রামের নাম বলো, ওখানে গিয়ে চলে যাব। না না, আমি যাব না, প্রথমবার যাচ্ছি। নিজে থেকে গেলে কেমন দেখায়, বাজারে বসে থাকবো। তুমি এসে নিয়ে যেও। কি বলে উঠল সে, কণ্ঠে যেন বজ্রপাত। তুমি আগে বলবা না তুমি আসছো, না জানিয়ে কেউ এত দূর আসে। আমি নিঃশব্দ হয়ে গেলাম। ভেবেছিলাম আমার আসার খবর শুনে সে খুশি হবে, এখন দেখি উল্টো রাগ। সে বলল, তুমি বাজারে এসে দাঁড়িয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। ওকে বলে ফোন কেটে দিলাম। যতক্ষণ কথা বললাম মেয়েটা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল কি বলছিল সেটা খেয়াল করছিল। জিজ্ঞেস করলো, ভাইয়া কি বললেন।